গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে নবম অধ্যায় রয়েছে কি না মানচিত্র ও স্কেল, সেখান থেকে কিন্তু আমরা পড়াশোনা শুরু করেছিলাম। এবং গত দুটো ক্লাসে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জেনেছি তোমাদের মনে আছে কি? মনে আছে, বলো তো কোন কোন বিষয় সম্পর্কে আমরা জেনেছি? ভেরি গুড, গ্লোব সম্পর্কে জেনেছি। আর মানচিত্র কাকে বলে সেটা সম্পর্কে জেনেছি। মানচিত্রের ধারণা বা মানচিত্রের যে ইতিহাস রয়েছে, পৃথিবীর প্রথম মানচিত্র কবে তৈরি হয় বা প্রথম যে প্রকৃত মানচিত্র সেটি কে তৈরি করেন, এগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর কি কি জেনেছি? যে একটা মানচিত্র যখন তৈরি হবে বা প্রকৃত মানচিত্র তাকেই বলবো, তার মধ্যে কিন্তু কিছু বিষয় থাকবে, তাই না? তাহলে একটা মানচিত্র তৈরিতে বা মানচিত্রতে কি কি বিষয় থাকতেই হবে, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জেনেছিলাম, তাই না? আর কি জেনেছিলাম? যে মানচিত্রের শ্রেণীবিভাগ সম্পর্কে। সেখানে আমরা অনেক রকম মানচিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এবং গত ক্লাসে আমরা স্কেল ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে পড়াশোনাটা সবেমাত্র শুরু করেছিলাম, তাই তো? তাহলে গত ক্লাসে আমরা মানচিত্র সম্পর্কে শেষ করেছি এবং স্কেল সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করেছিলাম। সেখানে কেবলমাত্র আমরা একটা স্কেল সম্পর্কেই পড়েছিলাম, যেটা কিনা বিবৃতিমূলক স্কেল। আজকে কিন্তু মানচিত্র ব্যবহার ও স্কেল ও তার শ্রেণীবিভাগ পার্ট 2 সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, আলোচনা তো আমরা করবই স্কেল ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে, চলো একটু দেখি। আচ্ছা, কেউ আমাকে বলো তো যে গ্লোব এবং মানচিত্র এই দুটির পার্থক্য কি? ভেরি গুড। পৃথিবীর ত্রিমাত্রিক মডেল কিন্তু হলো গ্লোব। আমরা বলি না যে পৃথিবীর ছোট প্রতিরূপ কি? তোমরা সকলেই জানো কি না গ্লোব। তাহলে পৃথিবীর ত্রিমাত্রিক যে মডেল, সেটাকে আমরা কি বলবো? গ্লোব। অপরদিকে সমতল কাগজে দ্বিমাত্রিক যে উপস্থাপনা, তাকে আমরা কি বলবো? মানচিত্র, তাই না? আবার গ্লোব সম্পর্কে আমরা কেবলমাত্র পৃথিবীর কোথায় মহাদেশ বা কোন কোন মহাদেশ রয়েছে বা কোথায় কোন দেশ রয়েছে সেটা সম্পর্কে জানতে পারি। কিন্তু একটা মানচিত্র থেকে আমরা কিন্তু কোন একটি দেশের মধ্যে সমস্ত বিষয় কিন্তু আমরা খুঁটিয়ে খাটিয়ে জানতে পারি, যেটা আমরা কিন্তু গ্লোব সম্পর্কে জানতে পারি না। আর কি? গ্লোবে কিন্তু বিষয়বস্তু যে উপস্থাপনা সেটা কিন্তু তেমন বোঝা যায় না। অপরদিকে মানচিত্রের যে উপস্থাপনা, সেটাই কিন্তু নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিশদে জানা যায়, তাই তো? আচ্ছা, কেউ আমাকে বলো তো মানচিত্র কাকে বলবো? বলো। ভেরি গুড। যে নির্দিষ্ট স্কেল বা অভিক্ষেপ অনুযায়ী যখন কোনো কাগজের উপর পৃথিবীর কোনো বিশাল জায়গা বা পৃথিবীর কোনো একটি ক্ষুদ্র অংশের আমরা দ্বিমাত্রিক উপস্থাপনা করব, তখন তাকে আমরা কি বলবো বলতো? মানচিত্র। পৃথিবীর প্রথম মানচিত্র কিন্তু তৈরি করেছিলেন কে? প্রকৃত মানচিত্র কে তৈরি করেছিলেন? টলেমি। টলেমির কিন্তু একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থের নাম কি তোমরা জানো? শুনেছো কি না? জিওগ্রাফিয়া, তাই তো? অপরদিকে টলেমি, এরাটোস্থনিস এবং অ্যারিস্টটল, এই তিনজনকে কিন্তু বলা হয় মানচিত্রের প্রকৃত পথিকৃৎ, তাই না? কারণ এরা তিনজনই কিন্তু প্রথম মানচিত্র সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিলেন। এবং পৃথিবীর প্রথম মানচিত্র টলেমি আবিষ্কার করেছিলেন, তাই তো? আচ্ছা, অ্যাটলাস কি তোমরা নিশ্চয়ই জেনে গেছো ইতিমধ্যেই। অ্যাটলাস হলো মানচিত্র সংকলিত একটি পুস্তক। তোমাদের নিশ্চয়ই কারোর কারোর অ্যাটলাস বইও রয়েছে। দেখবে তার মধ্যে পৃথিবীর বিভিন্ন স্থানের, সেটা দেশ, মহাদেশ বা বিভিন্ন অঞ্চলের কিন্তু ম্যাপের একটা বই পাওয়া যায়। সেটাকে কি বলা হয়? অ্যাটলাস বই। দেখো, গ্রিক ভূগোলবিদ মার্কেটার তৎকালীন সম্রাট, গ্রিক সম্রাট ছিলেন অ্যাটলাস, তার নাম অনুসারে কিন্তু এই বইটির নামকরণ করেছিলেন। তিনি কে? না, অ্যাটলাসের নামকরণ অনুসারে বইটির নাম হয়েছিল অ্যাটলাস। আচ্ছা, এরপরে মানচিত্র কোন কোন বিষয় থাকতেই হবে বলতো? একটা মানচিত্রে কোন কোন বিষয় থাকবে? ভেরি গুড, মানচিত্রের শিরোনাম, অর্থাৎ যেটাকে আমরা কি বলি? হেডিং।
আর কি, স্কেল থাকবে একটা নির্দিষ্ট, তাহলে মানচিত্রে হেডিং, তারপরে স্কেল, তারপরে কি থাকবে মানচিত্রের অক্ষরেখা এবং দাগিমা রেখা। আমরা কোনো একটা স্থানের যখন প্রকৃত অবস্থান নির্ণয় করি তখন কিসের প্রয়োজন হয়? এই অক্ষাংশ আর দ্রাঘিমাংশের কিন্তু প্রয়োজন হয়। এটি কিন্তু মানচিত্রে অবশ্যই থাকবে। আর কি থাকবে? দিক নির্দেশ। তোমরা ম্যাপের উপর দিকে দেখবে লেখা থাকে অ্যারো দিয়ে উত্তর দিক, তাই না? এটাও কিন্তু একটা মানচিত্রে থাকতেই হবে। এছাড়া কি থাকবে? না, শিরোনাম। এই বিষয়গুলো কিন্তু মানচিত্রে থাকতেই হবে। তোমরা আমাকে বলতে পারবে যে বর্তমানে মানচিত্র তৈরিতে সবথেকে বেশি কিসের ব্যবহার হয়? ভেরি গুড, কৃত্রিম উপগ্রহের ব্যবহার হয়। খুব ভালো বলেছো, কারণ কৃত্রিম উপগ্রহের দ্বারা কিন্তু কোনো একটি নির্দিষ্ট স্থানের বা বৃহৎ কোনো স্থানের আমরা খুব সহজেই মানচিত্র পেয়ে যাই, তাই না? আচ্ছা, এরপরে কি পড়েছিলাম? যে মানচিত্রের শ্রেণীবিভাগ। মানচিত্রকে মূলত স্কেল অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায়। সে দুটি ভাগ কি কি বলো? ভেরি গুড। না, বৃহৎ স্কেলের মানচিত্র, আরেকটি কি? না, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। তোমরা আমাকে বলো তো দুটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ কি? বলো। ভেরি গুড, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, প্ল্যান বা মৌজা ম্যাপ, এগুলো কিন্তু হলো বৃহৎ স্কেলের মানচিত্র। অপরদিকে ক্ষুদ্র স্কেলের মানচিত্রকে কিন্তু উপস্থাপনার বিষয়বস্তু অনুসারে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। সেই বিষয়গুলি কি কি? চারটি বিষয়: প্রাকৃতিক মানচিত্র, থিমেটিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র এবং সাধারণ সংকল্পসূচক মানচিত্র। একটি প্রাকৃতিক মানচিত্রে কোন কোন বিষয় উপস্থাপনা করা থাকে স্টুডেন্ট? ভেরি গুড, প্রাকৃতিক মানচিত্রে কোনো একটি দেশের যে প্রাকৃতিক বিষয়গুলো, ধরো স্বাভাবিক উদ্ভিদ, নদ নদী, ভূপ্রকৃতি, এই বিষয়গুলো কিন্তু প্রাকৃতিক মানচিত্রে সরি স্টুডেন্ট, প্রাকৃতিক মানচিত্রে কিন্তু এই বিষয়গুলো উপস্থাপনা লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, এবারে আমরা মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কেও কিন্তু গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? তাহলে মানচিত্রের ব্যবহার, তিনটি ব্যবহার সম্পর্কে তুমি ধারণা দাও তো। ভেরি গুড। নাবিক এবং বিমান যারা চালায় বা জাহাজ বা বিমানগুলি যথাযথভাবে পরিচালনার জন্য কিন্তু সঠিকভাবে তাদের অবস্থান নির্ণয় করার জন্যে মার্কেটের টার্চ নামে একরকম মানচিত্র ব্যবহার হয়ে থাকে। দ্বিতীয়ত কি হতে পারে? ভেরি গুড, যুদ্ধক্ষেত্রে মানচিত্র ব্যবহার হয়। দেখো, যুদ্ধক্ষেত্রে সামরিক প্রয়োজনে গ্রিডযুক্ত ভূবৈচিত্র্যসূচক অর্থাৎ ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ কিন্তু এই সামরিক ক্ষেত্রে বা যুদ্ধে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আর কি হয়ে থাকে? দেখো, গবেষক বা ছাত্ররা যদি কোনো একটা অঞ্চল সম্পর্কে তাদের ধারণা তৈরি করতে চায়, সেক্ষেত্রেও কিন্তু এরকম মানচিত্র তৈরি হওয়া প্রয়োজন। এছাড়া প্রতিটি মানুষের কাছে কিন্তু মানচিত্র আজ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ডিজিটালি দেখো যে গুগল ম্যাপ কোনো একটি স্থানে যাওয়ার জন্য, দেখো তো, তাহলে সেটাও কিন্তু এক রকমের মানচিত্র। এরপর আমরা পড়েছিলাম স্কেলের শ্রেণীবিভাগ সম্পর্কে। গত ক্লাসে কেবলমাত্র স্কেলের শ্রেণীবিভাগ পড়েছিলাম। কি কি সেই শ্রেণীবিভাগগুলো? মূলত উপস্থাপনা ও প্রকাশ অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায় স্কেলকে। কি কি স্কেল? ভেরি গুড, এক নম্বর হলো বিবৃতিমূলক স্কেল, দ্বিতীয়ত কি? ভগ্নাংশ সূচক স্কেল, এবং তৃতীয় যে স্কেলটি তার নাম কি? না, লৈখিক স্কেল। এই তিনটি স্কেল মূলত রয়েছে, এবং এই যে লৈখিক স্কেল তোমাদের বললাম, এই লৈখিক স্কেলকেও কিন্তু আবার কয়েকটি উপবিভাগে ভাগ করা যায়। সেগুলো মনে আছে কি কি? বলতো। রৈখিক স্কেল এক নম্বর, তুলনামূলক রৈখিক স্কেল বা সরল রৈখিক স্কেল সেক্ষেত্রে প্রযোজ্য। দ্বিতীয়ত কি? দ্বিতীয় হলো ভার্নিয়ার স্কেল, এবং তৃতীয় হলো ডায়াগোনাল বা কৌণিক স্কেল। মূলত এই যে রৈখিক স্কেল, এই রৈখিক স্কেলকে কিন্তু মূলত এই তিন ভাগে ভাগ করা যায়। এবং বিবৃতিমূলক স্কেল কাকে বলে? গত ক্লাসে এটা আমরা আলোচনা করেছি, বলতো। ভেরি গুড, মানচিত্রে যখন স্কেলকে কথায় বা ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে আমরা কি বলে থাকবো? না, বিবৃতিমূলক স্কেল। এই স্কেলের সুবিধাগুলো কিন্তু অনেক। কি কি সুবিধা রয়েছে? খুব সহজ সরল, তাই যে কোনো মানুষ কিন্তু এই সম্পর্কে অবগত হতে পারে, তাই না?
অঙ্কর বা জটিলতা তেমন নেই, স্কেলের ব্যবহার তেমন নেই, ফলে যে কোনো মানুষ কিন্তু বা অনভিজ্ঞ মানুষ কিন্তু এই মানচিত্র দেখে বুঝতে পারবে। তাহলে গত ক্লাসে আমরা ঠিক এই পর্যন্তই আলোচনা করেছিলাম বিবৃতিমূলক স্কেল সম্পর্কে। আজকে আমরা ভগ্নাংশ সূচক স্কেল এবং লৈখিক স্কেলের যে ভাগগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, প্রথমে রয়েছে স্কেল ও তার শ্রেণীবিভাগ। তোমরা নিশ্চয়ই এটা গত ক্লাসে পড়েছো। বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল এবং লৈখিক স্কেল। এই লৈখিক স্কেলের আবার তিনটি ভাগ রয়েছে। নিচে দেখো কি কি রয়েছে: ভার্নিয়ার স্কেল, লিনিয়ার স্কেল, যেটাকে আমরা কি বলছি না রৈখিক স্কেল, এবং 3 নম্বর কি ডায়াগোনাল বা কর্ণিক স্কেল। মূলত এটাই কিন্তু হলো স্কেলের শ্রেণীবিভাগ। আমরা 1 নম্বরটা গত ক্লাসে পড়েছি, তাই আজকে কিন্তু আমরা 2 নম্বর যে ভগ্নাংশ সূচক স্কেল, সেই ভগ্নাংশ সূচক স্কেল থেকেই কিন্তু পড়াশোনা শুরু করব। আশা করি তোমরা গত ক্লাসে এই বিবৃতিমূলক স্কেল সম্পর্কে বিস্তারিত জেনেছো। যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে বললে আমি কিন্তু আবার তোমাদের সাথে এই বিবৃতিমূলক স্কেল সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা তাহলে কি শুরু করব না ভগ্নাংশ সূচক স্কেল দিয়ে। দেখো পরের পেজে নাম্বার 2 না ভগ্নাংশ সূচক স্কেল, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যাকে আমরা কি বলছি বাংলায় না ভগ্নাংশ সূচক স্কেল। মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্ব যখন ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় তখন তাকে কি বলা হয় বলতো? ভগ্নাংশ সূচক স্কেল। ধরো কলকাতা থেকে হুগলি এই দুটো স্থানের দূরত্ব 200 কিলোমিটার। মানচিত্রে কিন্তু আমি দেখাচ্ছি এই দুটো প্রকৃত দূরত্ব 200 কিলোমিটার, মানচিত্রে আমি এটাকে দেখাচ্ছি 10 সেমিতে। এরকম মানচিত্রের দূরত্ব আর ভূমিভাগের দূরত্ব এই দুটোর যে ভগ্নাংশ, তাকে আমরা কি বলবো বলতো? ভগ্নাংশ সূচক স্কেল। এখানে স্কেলকে সংখ্যাসূচক অনুপাতে প্রকাশ করা হয়। অনুপাতের একটি সংখ্যা লব দ্বারা ও অন্য সংখ্যা হর দ্বারা কিন্তু সূচিত হয়। অর্থাৎ উপরে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? লব বলি, এবং নিচে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? হর বলি। এই দুটির দ্বারা কিন্তু এই ভগ্নাংশ সূচক যে স্কেল সেটা সূচিত করা হয়। লব মানচিত্র দূরত্ব এবং হর ভূমি দূরত্ব নির্দেশ করে। খুব ভালো করে মনে রাখবে যে ভগ্নাংশ সূচক যে স্কেল, সেক্ষেত্রে লবটা অর্থাৎ উপরেরটা যেটা থাকে সেটা কি না মানচিত্রের দূরত্ব। ঠিক আছে, উপরের যে অংশটা অর্থাৎ লব যেটাকে বলি সেটাকে আমরা বলি মানচিত্রের দূরত্ব, এবং নিচের যে অংশটা থাকে সেটাকে কি বলি আমি না ভূমির দূরত্ব। সুতরাং ভগ্নাংশ সূচক স্কেলের সূত্রটা কি দাঁড়ালো? মানচিত্র স্কেল ডিভাইডেড বাই ভূমির দূরত্ব, তাই না? বা মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই ভূমির দূরত্ব। এটা কিন্তু তোমাদের সকলকে মনে রাখতে হবে। দেখো এখানে লেখা রয়েছে যে ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ, আরএফটা কি না রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এই যে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এর সূত্রটা কি না মানচিত্রের যে দূরত্ব সেটা এবং প্রকৃত যে ভূমির দূরত্ব সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে বা সূচিত করছে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো এই ভগ্নাংশ সূচক স্কেলের বৈশিষ্ট্য কি। ভগ্নাংশ সূচক স্কেলে কোনো নির্দিষ্ট একক থাকে না। লব ও হর উভয় পরিমাপের একক একই একক সূচিত করে, এবং লব সবসময় এক একক নির্দেশ করে। অর্থাৎ লব যদি সেন্টিমিটারে প্রকাশিত হয় তাহলে হরও কিন্তু সেন্টিমিটারে প্রকাশিত হবে। তাহলে কি দাঁড়ালো যে ভগ্নাংশ সূচক স্কেলের গুরুত্বপূর্ণ যে তোমার বৈশিষ্ট্য সেটা কি দাঁড়ালো যে লব যে আহ, অংশে বিভক্ত থাকবে হরও কিন্তু সেই অংশে বিভক্ত থাকবে। যেমন ধরো যদি 1 একক নির্দেশ করে সেন্টিমিটারে, তাহলে সেই এক এককটা যদি লব হয় হরটাও কিন্তু সেই সেন্টিমিটারেই প্রকাশিত করতে হবে। এটি হলো কি না ভগ্নাংশ সূচক স্কেলের বৈশিষ্ট্য। আর কি না ভগ্নাংশ সূচক যে স্কেলটা এর আরো একটি বৈশিষ্ট্য হলো এটি কিন্তু সর্বজনীন স্কেল। কেন? এটি একটি একক মুক্ত স্কেল যার লব ও হর একই ভাবে প্রকাশ পায়। যে কোনো এককে পরিবর্তন করা যায় কিন্তু এই
ভগ্নাংশ সূচক স্কেলকে। তাহলে আরো কয়েকটি বৈশিষ্ট্য তোমরা জানলে কি কি, যে কোনো এককে পরিণত করা যায় এই ভগ্নাংশ সূচক স্কেলকে। সেই জন্য এটাকে কি বলা হয় না সর্বজনীন স্কেল। তাহলে যদি পরীক্ষায় আসে সর্বজনীন স্কেল কোন স্কেলকে বলা হয়, তখন তোমরা কি বলবে না ভগ্নাংশ সূচক স্কেলকে বলা হয় সর্বজনীন স্কেল। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো উদাহরণ, কিভাবে আমি এই ভগ্নাংশ সূচক স্কেলটা নির্ণয় করব। দেখো একটা প্রশ্ন তোমাদের প্রথমে দেওয়া রয়েছে যে ভূমিতে 15 কিমি দূরত্ব মানচিত্রে 1 সেমি দ্বারা দেখানো হয়েছে। তাহলে ভূমির দূরত্ব যদি 15 কিলোমিটার হয়, ধরো একটা স্থান থেকে একটা স্থানের দূরত্ব 15 কিলোমিটার, সেটা মানচিত্রে কিন্তু আমি দেখাচ্ছি 1 সেমিতে। তাহলে ওই মানচিত্রের আরে বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কি হবে, বা ভগ্নাংশ সূচক যে অংশটা সেটা কি হবে। তাহলে সমাধান করতে গিয়ে তোমাদের সেই সূত্রটাই মনে রাখতে হবে। আরএফ এর সূত্রটা কি না মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই ভূমির দূরত্ব, তাই না? তাহলে এখানে দেখো কিভাবে করা হয়েছে সমাধান। মানচিত্রে 1 সেমি ভূমিতে 15 কিমি দূরত্ব নির্দেশ করে, তাই তো? বা মানচিত্রে 1 সেমি ভূমিতে 15 ইন্টু 1 লক্ষ সেমি দূরত্ব নির্দেশ করে। যখন এটাকে কিমিকে 15 কিমিকে যখন আমি সেমিতে নিয়ে আসবো, তখন কিন্তু এরকম 1 লক্ষ দিয়ে কিন্তু আমাদের সেটাকে গুণ করতে হবে। তাহলে কিন্তু আমি সেটাকে টোটাল সেমিতে উত্তরটা পাবো। তাহলে কত সেমি হচ্ছে 15কে যদি আমি গুণ করি 1 লক্ষ দিয়ে, তাহলে হবে কিন্তু 15 লক্ষ সেমি, তাই তো? তাহলে এটার দূরত্ব হলো 15 লক্ষ সেমি। অতএব মানচিত্রে আরএফ কত হবে 1:1500000। মনে থাকবে? তাহলে দেখো এখানে কিন্তু আমরা এইটাকে কি বলছি না ভূমির দূরত্ব, এবং এই যে প্রথমেরটা রয়েছে 1, এটা কিন্তু হলো কি না মানচিত্রের দূরত্ব। তাহলে স্কেলটা কি দাঁড়ালো বা আরেকটা কি দাঁড়ালো 1:1500000 বা 1:15 লক্ষ সেমি। এটা কিন্তু হলো আরএফ। অর্থাৎ 1 লক্ষ সেমিতে 1 কিমি কিন্তু এখানে দেখানো হলো। তাহলে 1 লক্ষ সেমিতে যে দূরত্ব সেটা কত দেখানো হলো 1 কিমি। এইভাবে কিন্তু আরএফ স্কেল বা যেটাকে তোমরা কি বলো যে ভগ্নাংশ সূচক স্কেল নির্ণয় করতে হয়। আচ্ছা, এরপরে রয়েছে দেখো যে আরএফ স্কেল কি বিবৃতিমূলক স্কেলে রূপান্তরিত পদ্ধতি। একই পদ্ধতি, ওটা শুধু উদাহরণ দিয়েছিলাম। এটা যে বিবৃতিমূলক স্কেল রয়েছে, সেই স্কেল থেকে আমি ভগ্নাংশসূচক স্কেল এই দুটোকে কিভাবে চেঞ্জ করব। দেখো উদাহরণ দিয়ে রয়েছে যে কোনো মানচিত্রে আরএফ ধরো 1:7500000 বা 75 লক্ষ 1:75 লক্ষ বা 75 লাখ, একে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করো। এরকম পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তখন তোমাদের কি রাখতে হবে, মনে রাখবে যে আরএফ স্কেলকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করতে হলে সিজিএস বা এফপিএস পদ্ধতিই কিন্তু প্রকাশ করতে হয়। সিজিএস বা এফপিএস পদ্ধতিতেই কিন্তু প্রকাশ করতে হবে। সিজিএস পদ্ধতি অনুসারে এর উদাহরণ কি হবে এবং সমাধান কি হবে দেখো, যে মানচিত্রে 1 সেমি ভূমিতে কত দেখানো হয়েছে না 75 বা 7,50,000 সেমি দূরত্ব কিন্তু দেখানো হয়েছে 1 সেমিতে। তাহলে 1 সেমি ভূমিতে যখন আমি এটাকে কিমি থেকে আমি সেন্টিমিটারে নিয়ে আসবো বা সেমিতে নিয়ে আসবো, তখন কি করতে হবে না 75 লক্ষকে আমাকে কিন্তু ভাগ করতে হবে কত না 1,50,000 দিয়ে। ভাগ করলে যে রেজাল্টটা বেরোবে সেটা হবে কিন্তু 7.5 কিমি। অর্থাৎ 1 কিমি সমান সমান 1 লক্ষ সেমি। দেখো এই যে রয়েছে এখানে ভাগ করেছে। উত্তর কি হবে না 7.5 কিমি, যেখানে 1 কিমি সমান সমান হচ্ছে কত না 1 লক্ষ সেমি। অতএব বিবৃতিমূলক স্কেল হলো 1 সেমিতে 7.5 কিমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আরএফ স্কেলকে বিবৃতিমূলক স্কেলে রূপান্তরিত করবে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে যে ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধা আর অসুবিধা কি কি। কি কি সুবিধা রয়েছে দেখো, প্রথমে আমরা সুবিধাগুলো দেখব। যে ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধা 1, আরএফ স্কেলের সবচেয়ে বড় সুবিধা হলো এর সর্বজনীন
ব্যবহার, কারণ এটি একক মুক্ত স্কেল। একটু আগে যখন আমরা বৈশিষ্ট্য পড়েছিলাম তখন দেখেছিলাম যে এটি সর্বজনীন স্কেল। তাহলে এটির সুবিধা, সর্বজনীন মানে কি, সবাই ব্যবহার করতে পারবে, এবং এটি একক মুক্ত একটি স্কেল। দ্বিতীয় কি, এই স্কেলের ব্যবহারিক গুরুত্ব বেশি, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে মানচিত্র বা মানচিত্রে যে স্কেলের ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ স্কেল কিন্তু বেশি ব্যবহার করা হয়, তাই এই স্কেলের ব্যবহারিক গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। তৃতীয়ত কি, না আরএফ স্কেলকে বিবৃতিমূলক অথবা রৈখিক স্কেলে রূপান্তর করা সহজেই সম্ভব। তাহলে কি, না এই যে আরএফ স্কেলকে একটু আগে তোমরা করলাম আমি, তোমরা দেখলে যে আরএফ স্কেলকে আমি বিবৃতিমূলক স্কেলে রূপান্তরিত করলাম, সেটা কি সিজিএস পদ্ধতিতে করেছিলাম, তাই না, বা এপিএস পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি তোমাদের করতে হবে। তাহলে এই যে কাজটা, এটা কিন্তু খুবই সহজ। 4 নম্বর কি রয়েছে, না রয়েছে যে বৃহৎ স্কেলের মানচিত্রে এটিকে ব্যবহার করা হয়। ধরো বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ কি, মৌজা ম্যাপ বা টোপোগ্রাফিক্যাল সিট। সেই টোপোগ্রাফিক্যাল সিট বা মৌজা ম্যাপ বা স্কেচ, সেই ক্ষেত্রে কিন্তু এই আরএফটা ব্যবহার করা হয়, কারণ ভূমির দূরত্বর সাথে আমি যখন একটা ছোট কোনো স্থানের চিত্র বা মানচিত্র তৈরি করব, তখন কিন্তু সেটা মেলানোর জন্য এই আরএফটার প্রয়োজন হবে, বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের প্রয়োজন হবে, তাই তো। তাহলে বৃহৎ স্কেলের মানচিত্রে এটিকে ব্যবহার করা হয়। যদি তোমাদের প্রশ্ন আসে যে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার কোথায় হয়, না বৃহৎ স্কেলে। আচ্ছা, এরপরে অসুবিধাগুলো কি আছে দেখবো। ভগ্নাংশ সূচক স্কেলের অসুবিধা কি, দেখো মানচিত্রকে ছোট বা বড় করা হলে পুনরায় স্কেলের হিসাব করতে হয়, তখন জটিলতা দেখা দেয়। খুব একটা সমস্যা একটা আমরা অন্য যখন মানচিত্র পড়েছিলাম তখনও বিবৃতিমূলক স্কেলেও এই সমস্যাটা দেখেছিলাম যে মানচিত্র, ধরো তুমি কোথাও একটা জেরক্স করতে গেছো একটা মানচিত্রের ছবি, সেই মানচিত্রতে তুমি যে সংখ্যাগুলো আছে বা যেগুলো অন্য পয়েন্ট, সেগুলো কিন্তু ছোট বড় হলে সমস্যা নেই, কিন্তু যদি স্কেলটাই ছোট বড় হয়ে যায় তখন কিন্তু সেটার হিসাব আর মিলবে না, তখন তোমাকে পুনরায় আবার সেটাকে অঙ্ক করে স্কেলটা তৈরি করতে হবে। তাহলে এটা একটা খুব বড় জটিলতা। দ্বিতীয় জটিলতা কি, না অনভিজ্ঞ মানচিত্র পাঠকদের ক্ষেত্রে এই স্কেলের মানচিত্র পাঠ ও পরিমাপ করা অসুবিধাজনক। যারা এই মানচিত্র বা আরএফ সম্পর্কে জানবে না, তাদের কিন্তু এই মানচিত্র পরিমাপ করা বা পাঠ করার ক্ষেত্রে কিন্তু অসুবিধা দেখা দেবে। 3 নম্বর কি, ফটোকপি সেন্টারে মানচিত্র ছোট বড় করলে স্কেল পরিবর্তন হতে পারে। তাহলে ফটোকপি মানে যেখানে জেরক্স করা হয়, তাই জেরক্সে কিন্তু যে মানচিত্র থাকবে সেটা কিন্তু ছোট বড় হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাহলে এগুলো কি দাঁড়ালো, না ভগ্নাংশ সূচক স্কেলের অসুবিধা। তাহলে আমরা কি জানলাম যে ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে, বলো ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে বলো। ভেরি গুড, মানচিত্রের দূরত্ব আর ভূমিভাগের দূরত্ব, এই দুটো দূরত্বকে যখন আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করব তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বলবো, যার ইংলিশ কি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, বা আর সংক্ষেপে আমরা কি বলছি, আরএফ। আচ্ছা, সবসময় মনে রাখবে যে ভগ্নাংশসূচক স্কেলের যে লব হয়, অর্থাৎ উপরে যে সংখ্যাটা, সেটা কিন্তু 1 ইউনিট দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে রয়েছে দেখো লৈখিক স্কেল, 3 নম্বর। তাহলে প্রথমে আমরা কি দেখেছিলাম যে আগের ক্লাসে বিবৃতিমূলক স্কেল, আছে কি দেখলাম যে ভগ্নাংশ সূচক স্কেল, এবং 3 নম্বর যে স্কেলটা রয়েছে সেটা কি, না লৈখিক স্কেল, যার ইংলিশ কি, না গ্রাফিক্যাল স্কেল। যখন কোনো স্কেলকে রেখার সাহায্যে এঁকে দেখানো হয় তখন তাকে লৈখিক স্কেল বলে। তাহলে কি দাঁড়ালো, যখন কোনো স্কেলকে আমি রেখার সাহায্যে এঁকে দেখাবো, ডান দিকে দেখো ছবি, রেখার সাহায্যে এঁকে দেখাচ্ছি, তখন তাকে আমরা কি বলবো বলতো, লৈখিক স্কেল। লৈখিক স্কেল হলো লৈখিক স্কেলেরই অন্তর্গত একটি স্কেল। এই স্কেলকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, তোমরা নিশ্চয়ই জেনে গেছো সেটা। কি কি ভাগ বলো তো। ভেরি গুড, রৈখিক স্কেলের তারপরে রয়েছে ভার্নিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল, আবার রৈখিক স্কেলে দুটি ভাগ রয়েছে। কি কি বলো, তুলনামূলক স্কেল, আর কি বলো, আর কি, তুলনামূলক স্কেল, আর হচ্ছে সরল রৈখিক
স্কেল। তাহলে প্রথমে আমরা আজকে এই রৈখিক স্কেল কাকে বলে বা লিনিয়ার স্কেল কাকে বলে সেটা সম্পর্কে জানবো। যখন কোনো স্কেলকে সরলরেখার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় রৈখিক স্কেল। দেখো এই যে স্কেলগুলোকে যে রয়েছে আমরা কিন্তু সরলরেখার দ্বারা প্রকাশ করছি, তখন তাকে আমরা কি বলবো? রৈখিক স্কেল। রৈখিক স্কেল দুভাবে আঁকা হয়, যথা কি সরল রৈখিক ও তুলনামূলক রৈখিক পদ্ধতিতে। রৈখিক স্কেল দুভাবে আঁকা যায়, কি কি? সরল রৈখিক আর তুলনামূলক রৈখিক, অর্থাৎ এই যে দুটি ভাগ সেই দুটির কথাই কিন্তু বলা হলো। এখানে কেবল সরল রৈখিক স্কেল সম্বন্ধে আলোচনা করা হবে। তাহলে আমরা কিন্তু কেবলমাত্র সরল রৈখিক স্কেল সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? দেখো তারপরে কি রয়েছে, রৈখিক স্কেলের বৈশিষ্ট্য। এই স্কেলের বৈশিষ্ট্য এই যে এটি প্রধানত দুভাগে বিভক্ত। তাহলে যদি আবার রৈখিক স্কেল দুটি ভাগ রয়েছে, প্রথম যে সামনের দিকে যে অংশটা সেটাকে কি বলবো আমরা? মুখ্য ভাগ, এবং পরের দিকের যে ভাগটা সেটাকে আমরা কি বলবো? গৌণ ভাগ। তাহলে একটি হলো মুখ্য ভাগ, যেটাকে বলছি প্রাইমারি ডিভিশন, আর একটি হলো গৌণ ভাগ। দেখো এখানে এই ছবিতে তোমরা দেখতে পাবে এইটা কিন্তু হলো গৌণ ভাগ, এবং এইটা কিন্তু মুখ্য বা প্রধান ভাগ কিন্তু এই পারের এই পুরো স্কেলটা। আমরা এটাকে লিখে প্রকাশ করেছি বা একে সরলরেখার মাধ্যমে প্রকাশ করেছি, তাই একে কি বলবো? রৈখিক স্কেল। ভেরি গুড। দেখো তারপরে একটি পরিমিতি অর্থাৎ মাপ করা সরলরেখাকে যখন সুনির্দিষ্ট কতকগুলি সমান অংশে ভাগ করে হয় বা ভাগ করা হয় তখন ওই এক একটি অংশকে মুখ্য ভাগ বলে। তাহলে কি দাঁড়ালো? যখন একটা সরলরেখাকে সুনির্দিষ্ট কতকগুলি সমান সমান ভাগে ভাগ করব, দেখো সমান সমান কিন্তু সব মাপ একই, সমান সমান ভাবে ভাগ করব, তখন ওই এক একটি অংশকে কি বলবো বলতো? মুখ্য ভাগ। একটি মুখ্য ভাগকে পুনরায় কতকগুলি অংশে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে তাকে বলা হবে কি? গৌণ ভাগ। দেখো এই যে মুখ্য অংশটা রয়েছে, যেগুলোর তোমার নির্দিষ্ট কতকগুলি সমান অংশে ভাগ রয়েছে, সেগুলো কিন্তু আবার এই গৌণ ভাগে ছোট করেও দেখানো হয়েছে, তাই তো? তাহলে একটি হলো কি? মুখ্য ভাগ, আর একটা হলো গৌণ ভাগ। মুখ্য ভাগগুলির বাঁদিকে সর্বশেষ ভাগটিকে গৌণ ভাগে বিভক্ত করা হয়। এপারে রয়েছে মুখ্য ভাগ, তার এপারে যে ছোট অংশগুলো তাকে আমরা কি ভাগে ভাগ করছি? না, গৌণ ভাগে ভাগ করছি। আচ্ছা, এরপরে দেখো রয়েছে রৈখিক স্কেলের সুবিধা আর অসুবিধা। সুবিধা কি রয়েছে? দেখো রৈখিক স্কেলের একমাত্র সুবিধা এই যে মূল মানচিত্রটিকে ছোট বা বড় করার সময় মানচিত্রের অঙ্কিত যে স্কেলটির দৈর্ঘ্য আনুপাতিক হারে ছোট বা বড় হয়ে যায়। তাহলে যখন এই যে রৈখিক স্কেলে যে ছবিটা আঁকা হয় সেটা যদি আমি মানচিত্রকে ছোট করি বা বড় করি, তখন কিন্তু স্কেলটা দৈর্ঘ্য আনুপাতিকভাবে ছোট বড় হয়ে যায়। তাহলে এটা একটা সুবিধা। যে সুবিধাগুলো অন্যান্য স্কেলে ছিল না, যে আমরা দেখেছিলাম জেরোস্কোপি করতে গিয়ে বড় হয়ে যায় বা স্কেল ছোট হয়ে গেলে তখন আবার পুনরায় আবার সেটাকে তৈরি করতে হয়, কিন্তু এই স্কেলের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটা রয়েছে। রৈখিক স্কেলের ক্ষেত্রে অসুবিধা কি রয়েছে? রৈখিক স্কেলের একমাত্র অসুবিধা এই যে কোনো মানচিত্রকে বড় বা ছোট করলে আরেক বা বিবৃতিমূলক স্কেলের যে পরিবর্তন ঘটে তাকে পুনরায় নতুন করে হিসাব করতে হয়। এতে কখনো কখনো জটিলতা তৈরি হয়। তাহলে যখন আমরা মানচিত্রকে ছোট করব বা বড় করব তখন যে বিবৃতিমূলক যে স্কেলের পরিবর্তন ঘটে যাচ্ছে সেটাকে কিন্তু আবার পুনরায় হিসাব নিকাশ করে তৈরি করতে হয়। তাহলে এটা একটা কিন্তু কি? না জটিলতা, যা আমরা কি বলবো? অসুবিধা, তাই তো? তাহলে আমরা কি কি দেখলাম? যে রৈখিক স্কেলের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। স্টুডেন্ট, এবারে আমরা দেখব যে তুলনামূলক রৈখিক স্কেল কাকে বলে। দেখো এই যে তুলনামূলক রৈখিক স্কেল এটাও কিন্তু রৈখিক স্কেলের মতোই। এখানে ভিন্ন এককে দুটি রৈখিক স্কেল উপরে নিচে আঁকা হয়। আন্তর্জাতিক স্তরে প্রকাশিত যে অ্যাটলাস ম্যাপ রয়েছে, অ্যাটলাসে এটি কিন্তু দেখানো হয় বা দেখা যায় এটা। দেখো ডান দিকে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো কম্পারেটিভ লিনিয়ার স্কেল অর্থাৎ তুলনামূলক রৈখিক স্কেল। উপরে একটা ছবি, সাথে সাথে নিচেও কিন্তু একটি ছবি লক্ষ্য করা যাচ্ছে, তাই না? অর্থাৎ কোনো দুটি জিনিসের তুলনা করার সময় কিন্তু আমরা এই তুলনামূলক রৈখিক স্কেলটা ব্যবহার করি। এরপরে কি রয়েছে? না ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল কাকে বলে? দেখো এককের ভগ্নাংশের পাঠ নেওয়ার জন্য এই স্কেল ব্যবহার করা হয়। প্রাইমারি বা ভেরিয়ার
এই স্কেলের উদ্ভাবক। তাহলে প্রিয়েরার আর ভেনিয়ার এই দুজন কিন্তু হলো এই স্কেলের উদ্ভাবক বা আবিষ্কার করেছেন। তবে মানচিত্রে এই স্কেলের ব্যবহার নেই। মানচিত্রে কিন্তু এই স্কেল ব্যবহার করা হয় না। কয়েকটি জরিপকারী যন্ত্র যেমন হচ্ছে থিওডোলাইট, আবহাওয়া যন্ত্র, 14 ব্যারোমিটার এই স্কেল ব্যবহার করা হয়ে থাকে। তাহলে পরীক্ষায় খুব আসে যে ভার্নিয়ার স্কেল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি হবে উত্তর? তোমাদের উত্তর হবে কিন্তু যে কিছু কিছু ক্ষেত্রে জরিপকারী যন্ত্র এবং আবহাওয়া যন্ত্র যেটাকে আমরা কি বলি না 14 ব্যারোমিটার, সেটাতে কিন্তু এই স্কেল ব্যবহার করা হয়ে থাকে। আর ভার্নিয়ার স্কেলের উদ্ভাবক কারা কারা? পেরিয়ার এবং ভার্নিয়ার এই দুজন কিন্তু এই ভার্নিয়ার স্কেলটি তৈরি করেছেন। এরপরে দেখো এই যে ছবি রয়েছে ভার্নিয়ার স্কেলের, এটা কিন্তু ভার্নিয়ার স্কেলের ছবি। আচ্ছা, এরপরে লাস্ট যে স্কেলটা রয়েছে সেটা কিন্তু হলো ডায়াগোনাল স্কেল, বা আমরা বাংলায় যাকে কি বলি না কর্ণিক স্কেল, তাই তো? দেখো এই যে ডায়াগোনাল স্কেল সূক্ষ্ম মাপ নেওয়ার জন্য এটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ডায়াগোনাল স্কেল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? সূক্ষ্ম মাপ নেওয়ার ক্ষেত্রে ডায়াগোনাল স্কেলটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই স্কেলে দশাংশ বা শতাংশ পর্যন্ত মাপ নেওয়া হয়, অর্থাৎ 1 থেকে 100 অবধি দশাংশ এবং শতাংশ কিন্তু পর্যন্ত মাপ নেওয়া হয়। মূল স্কেলের মধ্যে আড়াআড়ি লাইন টেনে এই স্কেল আঁকা হয়, অর্থাৎ মূল একটা যে স্কেল থাকবে তার সাথে আড়াআড়ি ভাবে দাগ কেটে কিন্তু এই স্কেলটা আঁকা হয়। ডায়াগোনাল স্কেলে ক্ষুদ্র এককের 10 ভাগের 1 ভাগ ছাড়াও 100 ভাগের 1 ভাগ মাপ নেওয়া যায়, অর্থাৎ ক্ষুদ্র যে স্কেল, ক্ষুদ্র কোনো মাপ নেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এই ডায়াগোনাল স্কেলটা ব্যবহার করে থাকি। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা কোন কোন স্কেল সম্পর্কে জানলাম আজকে? ভগ্নাংশসূচক স্কেল, তুলনামূলক স্কেল, আর কি রৈখিক স্কেল, তাই তো? ভার্নিয়ার স্কেল আর ডায়াগোনাল স্কেল সম্পর্কে। দেখো এটা হচ্ছে ডায়াগোনাল স্কেল এবং এটা হচ্ছে একটা উম, হাতে তৈরি ডায়াগোনাল স্কেলের মানচিত্র। স্টুডেন্ট, এরপরে আমরা স্কেলের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তোমরা এতক্ষণ ধরে স্কেলের শ্রেণীবিভাগ সম্পর্কে জানলে, এবারে স্কেলের ব্যবহার এবং গুরুত্ব কি রয়েছে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো। দেখো 1 নম্বর কি রয়েছে, যে ভূগোলক তথা মানচিত্র অভিক্ষেপ অঙ্কনে স্কেল ব্যবহার হয়, অর্থাৎ গ্লোব বা মানচিত্র যখন তৈরি করা হয় তখন কিন্তু এই স্কেলের ব্যবহারটা সর্বাধিক থাকে। 1 নম্বর। দ্বিতীয়ত কি, দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তন পরিমাপে কিন্তু স্কেলের প্রয়োজন অপরিসীম। কোন একটা স্থানের আমরা দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তন ইত্যাদি পরিমাপ করার জন্য কিন্তু স্কেলের প্রয়োজন হয়ে থাকে। 3 নম্বর, রাশি তথ্যকে বিভিন্ন মানচিত্র, দেখো 3 নম্বর, রাশি তথ্যকে বিভিন্ন মানচিত্র অর্থাৎ স্তম্ভচিত্র, রেখা লেখচিত্র, পাইচিত্র ইত্যাদি অঙ্কনের মাধ্যমে উপস্থাপন করতে স্কেলের বিশেষ প্রয়োজন হয়। 4 নম্বর কি, আবহাওয়ার বিভিন্ন উপাদান পরিমাপে এর গুরুত্ব অধিক। তাহলে আবহাওয়া আমরা দেখলাম না একটু আগে যে আহ, একটি স্কেল রয়েছে যেটা আবহাওয়া, যেটা 14 ব্যারোমিটার ক্ষেত্রে প্রযোজ্য হয় বা সেই স্কেলটার প্রয়োজন হয়। তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদান পরিমাপ করতেও কিন্তু স্কেলের ব্যবহার ও গুরুত্ব অপরিসীম। 5 নম্বর, জরিপ কার্য সম্পাদনে স্কেলের ব্যবহার হয়। জরিপ কার্য অর্থাৎ কোনো জমি বা কোনো স্থানের নির্দিষ্ট যখন আমরা পরিমাপ করব সেক্ষেত্রে কিসের প্রয়োজন হবে? স্কেলের প্রয়োজন হবে। নাম্বার 6, স্কেল ব্যতিরেকে কোনো নকশা মানচিত্র আখ্যা পায় না, তাই এটি স্কেচ বলে বিবেচিত হয়। যখন কোনো একটা চিত্র বা কোনো একটা মানচিত্রে দেখবে স্কেল থাকবে না তখন সেটা কিন্তু আমরা মানচিত্র বলবো না। ধরো তুমি কোথাও একটা ঘুরতে গেছো, সেটাকে দেখে তুমি তোমার খাতায় সেটা ছবি আঁকলে, সেটা কি মানচিত্র হবে? না, হবে না। কারণ কি, তার নির্দিষ্ট কোনো স্কেল নেই। তাহলে স্কেল ব্যতীত কোনো নকশা মানচিত্র কিন্তু পরিণত হবে না। সেটাকে আমরা কি ধরবো? সেটাকে আমরা কিন্তু স্কেচ হিসেবেই ধরবো। আর কি কি রয়েছে ব্যবহার ও গুরুত্ব? 7 নম্বর কি, না মানচিত্রের ভেতরের প্রতিটি বিন্দু, রেখা, অঞ্চল স্কেল অনুযায়ী আঁকা থাকায় সহজেই মানচিত্র পাঠকেরা বা মানচিত্রের ভিতরে বিন্দু, রেখা বা অঞ্চলের বাস্তব যে আয়তন সেটা কিন্তু বুঝতে সুবিধা হয়। 8 নম্বর,
প্রকল্প বা প্ল্যান তৈরির সময় স্কেল ব্যবহার হওয়ার প্রকল্পের বাস্তব অবস্থা সম্পর্কে পূর্ব থেকে ধারণা লাভ করা যায়। যখন একটা কোনো সরকারি প্রকল্প কোনো স্থানে করব বা কোনো একটি প্রকল্প আমি যখন কোনো একটা স্থানে করব, তাহলে সেই স্থানের আমার যদি স্কেলের ব্যবহার থাকে, তাহলে কিন্তু আমরা পূর্ব পরিকল্পিতভাবে স্কেল অনুযায়ী আমরা কিন্তু সেই প্রকল্পটা গড়ে তুলতে পারবো। তাহলে এক্ষেত্রেও স্কেলের ব্যবহার অপরিসীম। 9 নম্বর কি রয়েছে, যে মানচিত্র সঙ্গে নিয়ে যাওয়া ভ্রমণকারীরা তাদের গন্তব্য পৌঁছতে আর কত সময় লাগবে সেই বিষয়ে অবগত হয় মূলত স্কেলের মাধ্যমে। স্কেলে দূরত্ব থাকে, থাকে তো। তাহলে মানচিত্র সঙ্গে নিয়ে যাওয়া ভ্রমণকারীরা দেখছে এতটা দূরত্ব আমাদের এখন অতিক্রম করতে হবে, তাহলে কতটা সময় লাগবে সেই ধারণা কিন্তু তাদের তৈরি হয় এই স্কেলের মাধ্যমে। 10 নম্বর, ভগ্নাংশ তথা ক্ষুদ্রাংশ পরিমাপ করার জন্য মূলত কর্ণিক বা ভার্নিয়াক স্কেল ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট, যে ক্ষুদ্র কোনো স্থানে যখন আমরা পরিমাপ করব তখন কোন স্কেলের প্রয়োজন হয়? উত্তর কি হবে? না, কর্ণিক বা ভার্নিয়ার স্কেল, যেটাকে আমরা বলছি ডায়াগোনাল স্কেল, সেটাই কিন্তু ব্যবহার হচ্ছে কোনো ক্ষুদ্র বা ক্ষুদ্রাংশ পরিমাপ করার জন্য। তাহলে এইগুলো মূলত হলো স্কেলের ব্যবহার ও গুরুত্ব, তাই তো? আচ্ছা, তোমাদের বইতে কিন্তু এই অবধি রয়েছে এই চ্যাপ্টারটা। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এ, যে বিষয়গুলো আলোচনা করলাম এতদিন, তোমাদের বইতে অনুশীলনী রয়েছে, সেই অনুশীলনীর প্রশ্ন উত্তর কিন্তু সলভ করব তোমাদের সাথে। ঠিক আছে? তবে আজকে আমরা যেটুকু পড়লাম সেখান থেকে পরীক্ষায় কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটা কিন্তু আমাদের জানতে হবে, তাই তো? দেখো, আচ্ছা, তোমরাই বলো উত্তর। স্কেলকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? মূলত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? বিবৃতিমূলক স্কেল, আর কি? ভগ্নাংশসূচক স্কেল, এবং 3 হলো কি লৈখিক স্কেল। এই লৈখিক স্কেলকে আবার ভাগ করা যায়। আচ্ছা, ভগ্নাংশসূচক স্কেল বা আরএফ এর সূত্র কি? বলো। লব আর হর যেটার সূত্র। ভেরি গুড। মানচিত্রের দূরত্ব লব এবং ডিভাইডেড বাই ভূমির দূরত্ব, এটাকে হলো কিন্তু ভগ্নাংশসূচক স্কেলের আরএফ এর সূত্র। আচ্ছা, তৃতীয় কি রয়েছে, যে ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধা কি? বলো, ভগ্নাংশ স্কেল সূচক স্কেলের সুবিধা কি? ভেরি গুড, এটি কিন্তু সর্বজনীন ব্যবহার, তাই না? কারণ এটি একক মুক্ত স্কেল। এই স্কেলের ব্যবহারিক গুরুত্ব অনেক বেশি। এছাড়া স্কেলকে বিবৃতিমূলক অথবা রৈখিক স্কেলে খুব সহজেই রূপান্তরিত করা যায়। এই তিনটে তোমরা পয়েন্ট বলবে ভগ্নাংশ সূচক স্কেলের বৈশিষ্ট্যতে। নাম্বার 4, রৈখিক স্কেল কাকে বলে? বলো। বাহ, যখন কোনো স্কেলকে আমরা সরলরেখার মাধ্যমে প্রকাশ করব, বা যখন কোনো স্কেলকে আমরা সরলরেখার মাধ্যমে প্রকাশ করব, তখন তাকে আমরা কি বলবো? রৈখিক স্কেল। রৈখিক স্কেলের আবার কিন্তু দুটি ভাগ রয়েছে, কতকগুলি। সেই ভাগগুলি কি কি বলতো? সরল রৈখিক স্কেল, তুলনামূলক রৈখিক স্কেল, তাই তো? আচ্ছা, আবার যখন আমি রৈখিক স্কেলে বলবো, তখন কিন্তু আরো দুটো ভাগের সাথে যুক্ত হবে। কি কি? না, ভার্নিয়ার স্কেল, আর কি? ডায়াগোনাল স্কেল। আচ্ছা, রৈখিক স্কেলের সুবিধা ও অসুবিধা লেখো। বলো, সুবিধা কি রৈখিক স্কেলের? এর একটা মাত্র সুবিধা হলো, যখন এটা মানচিত্রকে ছোট বা বড় করব, তখন কিন্তু স্কেলের দৈর্ঘ্যটাও ছোট বড় হবে। তাহলে এটি একটি সুবিধা। আচ্ছা, 6 নম্বর কি রয়েছে দেখো, ভার্নিয়ার স্কেল কোথায় কোথায় ব্যবহার হয়? বলো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভার্নিয়ার স্কেল কোথায় কোথায় ব্যবহার হয়? আবহাওয়া পরিমাপক যন্ত্র, যেটাকে আমরা কি বলছি, 14 ব্যারোমিটার, সেখানে ব্যবহার হয়। আর কোথায় ব্যবহার হয়? না, জরিপ কাজে যে যন্ত্র, যেমন তোমার ধরো থিওডোলাইট, এই যন্ত্রে কিন্তু এই ভার্নিয়ার স্কেলটি ব্যবহার করা হয়। আচ্ছা, 7 নাম্বার, সূক্ষ্ম মাপ নেওয়ার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়? বলো, এক্ষুনি আলোচনা করলাম তোমাদের সাথে। ভেরি গুড। ডায়াগোনাল স্কেল কিন্তু সূক্ষ্ম একটা আহ, মাপ, যেখানে যে মাপটা নেওয়া সম্ভব কোন স্কেলের সাহায্যে? না, ডায়াগোনাল স্কেলের সাহায্যে। এবং সর্বশেষ যে প্রশ্নটা আছে সেটি কিন্তু রয়েছে স্কেলের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। এটি কিন্তু পরীক্ষায় আসে, 5 নম্বরে আসে পরীক্ষায়। ভালো করে তোমরা মুখস্থ করবে, স্কেল কোথায় কোথায় ব্যবহার হয়,
মানচিত্র স্কেল ছাড়া চলে না, বা কোনো স্থানের দূরত্ব আমরা স্কেল দ্বারা পরিমাপ করি। এই বিষয়গুলো কিন্তু তোমাদের পয়েন্ট করে করে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা স্কেলের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়েছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।